ইমামের শব্দগল্প চলভাসী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা আমার ছেলেবেলা নামক গ্রন্থ থেকে আমার বন্ধু অনু। অনুর সঙ্গে আমার পরিচয় ফুটবল খেলার মাঠে। রাঙা টিংটিঙে একটা ছেলে, বড় বড় চোখ, খাদা নাক, মাথা ভর্তি ঝাঁকড়া চুল। দুদলে তুমুল খেলা চলছে। আমি মাঠের বাইরে, গায়ে জ্বর বলে খেলতে পারছি না। জ্বর এমন বাড়াবাড়ি রকমের যে বসে থাকতে পারছি না, আবার উঠে চলে আসতেও পারছি না। এমন সময় অনুকে লক্ষ্য করলাম যে খুব মন দিয়ে ঘাস খাচ্ছে। সত্যি সত্যি ঘাস খাচ্ছে। দু আঙুলে ঘাসের কচি পাতা দ্রুত তুলে চপচপ করে চিবিয়ে খাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, ঘাস খাচ্ছ কেন? সে গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা, বলে পুরো সুফি সাধকদের নির্লিপ্ততা নিয়ে ঘাস চিবোতে লাগলো। এমনভাবে চিবুচ্ছে যেন অতি উপাদেয় কোনো খাবার। তার খাওয়া দেখে জিভে পানি চলে আসে। আমি কৌতূহল সামলাতে পারলাম না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, ঘাস খাচ্ছ কেন? সে উদাস গলায় বলল, ভাইটামিন আছে। এরকম একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব না হওয়ার কোনো কারণই নেই। 10 মিনিটের মাথায় আমরা জন্মের বন্ধু হয়ে গেলাম। সে শিখিয়ে দিল ঘাসের কোন অংশ খেতে হয়, কোন অংশ খেতে হয় না। দুটো পাতার মাঝখানে সুতার মতো যে ঘাসটা বের হয় সেটাই খাদ্য, তবে ডগার খানিকটা বাদ দিতে হবে। ডগাটা বিষ। অনু আমার চেয়ে 1 ক্লাস উপরে পড়ে। আমাদের স্কুলে না, অন্য একটা স্কুলে। তার মা নেই, বাবার সঙ্গে থাকে। বাবা প্রতিদিন রুটিন করে অনুকে দুবেলা মারেন। স্কুল থেকে ফিরে আসার পর একবার, সন্ধ্যাবেলায় খেলার মাঠ থেকে ফিরে আসার পর একবার। সেই মারও দর্শনীয় মার। তবে মজার ব্যাপার হচ্ছে, মার পর্ব শেষ হবার পরই দুজনই অতি ঘনিষ্ঠ বন্ধু, যেন কিছুই হয়নি। অনুর বাবা ছোট চাকরি করতেন। বাসার সাজসজ্জা অতি দরিদ্র। বাঁশের বেড়ার ঘর, পাশেই ডোবা, ময়লা নোংরা পানি। খেলা শেষ করে বাসায় ফিরে অনু সেই নোংরা পানিতে দিব্যি হাত মুখ ধুয়ে ফেলে। অনুর বাবাকে মানুষ হিসেবে আমার খুব পছন্দ হলো। ছোটদের সঙ্গে কথা বলেন এমনভাবে যেন তারা ছোট না, তার সমবয়স্ক মানুষ। আমাকে একদিন বললেন, এই যে আই চন্দ্রীগড় সাহেব যে দেশের ভার নিল, লোকটা কেমন? তোমার কি মনে হয় 19-20 কিছু হবে? আই চন্দ্রীগড়কে? সে কবেই বা দেশের ভার নিল, কিছুই জানি না। তবু খুব বুঝদার মানুষের মতো মাথা নাড়লাম। মুখে বললাম, হবে। উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মনে হয় না, সব এক দেয়াল কাঠি। ফুস করে একবার জ্বলল, তারপর শেষ। চমৎকার সব উপমা ওর কাছে শুনেছি। যেমন মেয়ে মানুষ সম্পর্কে তার একটা ছাড়া, মায়ে পোড়া ভইনে থোড়া, কন্যায় পায় স্ত্রীর কপালে, কিছুই নাই। এই ছড়ার অর্থ জানি না, অসংখ্যবার তার কাছে শুনেছি বলে এখনো মনে আছে। উনি একবার আমাকে চিতই পিঠা খাওয়াবার দাওয়াত দিল। তার বাবা চিতই পিঠা বানাবেন। যথাসময়ে উপস্থিত হলাম। উঠোনে চুলায় পিঠা সেকা হচ্ছে। পিতা এবং পুত্র মিলে পিঠা বানাচ্ছে। গল্পগুজব করতে করতে পিঠা খাওয়া হচ্ছে। ওদের দুজনকে দেখে যা হিংসা লাগলো, মনে হলো ওরা কত সুখী। আমার যদি মা না থাকতো কি চমৎকার হতো। অনুর কপালে সুখ দীর্ঘস্থায়ী হলো না। তার বাবা বিয়ে করে ফেললেন। অনু গম্ভীর হয়ে আমাকে বলল, সৎমার সংসারে থাকবো না, দেশান্তর হব। আমি বললাম, কোথায় যাবে? এখনো ঠিক করিনি। ত্রিপুরা, আসাম, এক জায়গায় গেলেই হয়। প্রাণের বন্ধুকে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক করলাম আমিও সঙ্গে যাব। বন্ধুর শোকে আমার ভিতরও খানিকটা বৈরাগ্য এসে গেছে। এক সকালে সিলেট রেল স্টেশন থেকে ছাড়ছে এমন একটি ট্রেনের কামরায় দুজন উঠে বসলাম। ট্রেন কোথায় যাচ্ছে কিছুই জানি না। ট্রেন ছাড়ার পরপরই আমার মন থেকে দেশান্তরী হবার যাবতীয় আগ্রহ কর্পূরের মতো উবে গেল। বাসার জন্যে খুব মন খারাপ হলো তা না, প্রচণ্ড ভয়ে অস্থির হলাম। এই ভেবে যদি টিকিট চেকার ওঠে তখন কি হবে? কান্না শুরু করলাম। ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে কান্নার শব্দও বাড়তে লাগলো। কেন জানি বাকি ঘটনা আমার পরিষ্কার মনে নেই, আবছা আবছা মনে আছে। পরের স্টেশনে আমাদের নামিয়ে দেয়া হলো। ধবধবে সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাসে করে আমাদের সিলেট শহরে পৌঁছে দেন। আমার ভিতর থেকে দেশান্তরী হবার আগ্রহ পুরোপুরি চলে গেল, কিন্তু ওর ভিতর সেটা থেকেই যায়।
প্রতি মাসে অন্তত একবার হলেও সে বাড়ি থেকে পালিয়ে যায়। 3-4 দিন কোথায় কোথায় কাটিয়ে আবার ফিরে আসে। অনু শুধু যে আমার বন্ধু ছিল তাই না, শিক্ষকও ছিল। জগতের অনেক তপর্ণ বিষয় সম্পর্কে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমি তার কাছ থেকে পেয়েছি। মন আকাশে প্লেন দেখলেই দৌড়ে গাছের নিচে কিংবা বাড়ির ভেতর ঢোকা, কারণ প্লেনের যাত্রীরা পেশাব পায়খানা করলে তা মাথায় এসে পড়ে। নানান ওষুধপত্রের টোটকা দেওয়াই তার জানা ছিল। যেমন মুখে ডিম নিয়ে যেসব লাল পিঁপড়া হেঁটে যায়, ওইসব পিঁপড়া দৈনিক 5টা করে খেলে অর্শরোগ সেরে যায়। যেহেতু আমার অর্শরোগ ছিল না, কাজেই সেই মহৌষধ পরীক্ষা করে দেখা হয়ে ওঠেনি। অনুকে আমি কখনো হাসি খুশি দেখিনি। সারাক্ষণ সে চিন্তিত ও বিষণ্ণ। শুধু একদিন হাসতে হাসতে দৌড়ে তাকে আমাদের বাসার দিকে আসতে দেখা গেল। জানলাম তার একটা বোন হয়েছে। দেখতে সে নাকি পরীর মতো সুন্দর। জন্মের পরপর সে হাসতে শিখে গেছে, সারাক্ষণ নাকি হাসছে। আমি পরদিন সদা হাস্যময়ী অনুর ভগিনীকে দেখতে গেলাম। অনুর মা শাড়ির আঁচল ফাঁক করে লাল টুকটুকে শিশুটিকে দেখিয়ে খুশি খুশি গলায় বললেন, নজর লাগাইও না, মাটিতে পুক দাও। যাতে শিশুটির উপর নজর না লাগে সেই জন্যে আমি এবং অনু দুজনই মাটিতে একগাদা থুতু ফেললাম। এই ঘটনায় খুব সম্ভব 1 সপ্তাহের ভেতর অনুর বাবা সন্ন্যাস রোগে মারা গেলেন। অন্যের দুঃখে অভিভূত হবার মতো বয়স বা মানসিকতা কোনোটি তখন ছিল না। কাজেই এই ঘটনা আমার মনে কোনো ছাপ ফেলল না। আমাদের বাসায়ও তখন বড় ধরনের সমস্যা। গনি চাচার চাকরি চলে গেছে। অ্যান্টি করাপশনের মামলা চলছে তার বিরুদ্ধে। জেল হয়ে যাবে মোটামুটি নিশ্চিত। তিনি কপর্দক শূন্য অবস্থায় তার স্ত্রী এবং পালক পুত্রকে নিয়ে আমাদের বাসায় এসে উঠেছেন। গনি চাচার স্ত্রী রাত দিন কাঁদছেন, কান্নাও ভয়াবহ কান্না, চিৎকার মাটিতে গড়াগড়ি। আমরা ছোটরা অবাক হয়ে দেখি। গনি চাচা উঠোনে পাটি পেতে সারাদিন শুয়ে থাকেন এবং তালপাতার পাখায় হাওয়া খান। দীর্ঘদিন তারা আমাদের বাসায় রইলেন। 2টি সংসার টানতে গিয়ে মা হিমশিম খেয়ে গেলেন। তার অতি সামান্য যেসব জিনিস ছিল সব বিক্রি হয়ে গেল। সেবার ঈদে আমরা কেউ কোনো কাপড় পেলাম না। আমাদের বলা হলো কদিন পরেই বড় ঈদ আসছে, বড় ঈদে সবাই ডাবল কাপড় পাবো। যেহেতু খানিকটা বড় হয়েছি, চারপাশের জগৎ কিছুটা হলেও বুঝতে শিখেছি, সে কারণে মনের কষ্ট পুরোপুরি দূর করতে পারছি না। মন খারাপ করে বেড়ায়। আশেপাশের বাচ্চারা বাবাদের হাত ধরে দোকানে যায়, কলরব করতে করতে ফিরে আসে। মনের কষ্ট দূর করতে অনুর চেয়ে ভালো কেউ নেই। মুহূর্তের মধ্যে সে অন্যের মন খারাপ ভাব দূর করে দিতে পারে, যদিও সে নিজে আগের চেয়ে বিষণ্ণ হয়ে যায়। অনুকে বাসায় পেলাম না, অনুর মাকেও না। তারা সবাই নাকি চলে গেছে। খুব খারাপ লাগলো। অনুদের পাশের বাসার এক ছেলে বলল, অনু জল্লার পাড়ের এক চায়ের দোকানে কাজ করে। বাবাবিহীন সংসারের দায়িত্ব এই বয়সেই সে মাথায় নিয়ে নিয়েছে। খুঁজে খুঁজে একদিন তাকে বের করলাম। ময়লা হাফ প্যান্ট পরা, টেবিলে টেবিলে চা দিচ্ছে। আমি বাইরে থেকে ডাকলাম, এই অনু। সে তাকালো, কিন্তু দোকান থেকে বেরিয়ে এলো না। বাসায় ফিরে এলাম। বাসায় খুব আনন্দ, খুব উত্তেজনা। বাবা জগদল থেকে আমাদের নিতে এসেছেন এবং ঘোষণা করেছেন এই ঈদেই আমাদের সবাইকে কাপড় এবং জুতো দেয়া হবে। কেনাও হবে আজ। আনন্দে লাফাতে লাগলাম। অনুর কথা মনে রইল না। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।